শাবাশ বিজিবি। আমরা এমন প্রশাসনই দেখতে চাই যারা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। জামালপুরে ঘটে গেছে আজকে এক ঘটনা যে বিএসএফ বলতেছে গুলি করবে। আপনারা গুলি করলে আমরা কি চুরি করে বসে থাকবো? আমরাও গুলি করব। আমাদের বিজিবি তাদের পুরনো যৌবন ফিরে পাইছে। স্যালুট বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে। আসল খেলাটা এখন শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশের গদিতে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 মিনিটে বাংলাদেশ দখল তো দূরের কথা, এদিকে ভুল করে পা বাড়ালে খোদ ভারত ভেঙে 15 টুকরা হয়ে যাবে। শুভেন্দুর দাদাগিরি আর দিল্লির সব প্ল্যান চোখের পলকেই ধুলোয় মিশে যাবে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে এমন এক গোপন তাস। তারেক রহমানের একটা কূটনৈতিক সিদ্ধান্তের কারণে সকল ষড়যন্ত্র শেষ। তারেক রহমান সবকিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। শাব্বাশ বিজিবি, স্বাধীনতার অতন্ত প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড। তারা সীমান্তে পুশিন টাকাতে আরো 26,000 বিজিবি মোতায়েন করছে। আমরা এমন দেশপ্রেমিক কাটি বিজিবি দেখতে চাই। স্বৈরাচার শেখ হাসিনার আমলে 17 বছর পুতুল বিজিবি আমরা দেখতে চাই না। আমরা এমন সাহসী কণ্ঠস্বর বিজিবি দেখতে চাই। আপনি গুলি করবেন কেন? আমাদের কাছে কি গুলি নাই? না, এটা কোনো সিনেমার ডায়লগ নয়। এটি ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অহংকার আর দাদাগিরির জবাবে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির দেয়া এক বুক কাঁপানো কড়া হুঁশিয়ারি। বিএসএফ কে বিজিবির করা জবাব। আপনি গুলি করলে আমরা কি বসে থাকবো? আপনারা গুলি করলে আমরা কি চুরি করে থাকবো? আজকে জামালপুর সীমান্তে বিএসএফ কে এভাবেই করা জবাব দিয়েছে বিজিবি। আমরা বাংলাদেশের প্রতিটি সীমান্ত আমরা পাহারা দিয়ে রাখবো। আমরা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা আমাদের নিজস্ব মাটি, এই মাটিটাকে আমরা পাহারা দিয়ে রাখবো। কোনো আধিপত্যবাদের কাছে এই দেশকে বিক্রি করবো না। দেশের স্বাধীনতা সর্বত্র যারা নষ্ট করতে চাবে তাদের সাথে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি সাহস শক্তি দুটোই জুগিয়েছে, কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে জানিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারত ইচ্ছাপূর্বকভাবে বাংলাদেশের জনগণের সাথে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে আওয়াজ তৈরি করতে চায়। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ভারত থেকে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশ ইন করানোর চেষ্টা চলছে এবং বিভিন্ন সীমান্ত যেই জায়গাগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে তারা অনেকবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমাদের বাংলাদেশের যারা বিজিবির সদস্যরা রয়েছেন তাদের সাথে বিএসএফের সাথে এ নিয়ে বেশ কয়েকবার বিভিন্নভাবে ঝগড়াঝাটি পর্যন্ত চলমান এবং অব্যাহত রয়েছে। এবং সীমান্তের মাঝ বরাবর দুই সীমান্তের মাঝখানে মানবতরভাবেও কিছু কিছু মানুষ ইতিমধ্যেই অবস্থান গ্রহণ করছেন, যার মধ্যে গর্ভবতী নারী সহ বিভিন্ন প্রকার শিশুরাও পর্যন্ত রয়েছেন। এবং এই বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ভারত তার জায়গা থেকে ষড়যন্ত্র এই অব্যাহত রাখছেন, যেখানে প্রায় আমাদের এই বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 320 জনের মতো নাগরিককে তারা পুশিন করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন বিভিন্ন সীমান্তে। আপনারা জানেন বর্তমানে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশের যে আমাদের যে বিএসএফ রয়েছে, বিএসএফদের মধ্যে এ নিয়ে বেশ অনেকবার আমাদের এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের মিডিয়া সহ দেশ বিদেশের সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত নিন্দার ঝড় উঠছে। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক মহল এটার প্রতিবাদ কিন্তু রাখছেন, কিন্তু ভারত এটাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। যেমন ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়ে 11 জন ভারতীয় নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেখানে বিজিবি তা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু এই 11 জন ভারতীয় নারী পুরুষ শিশু এরা কারা যাদেরকে বাংলাদেশে আপনি পুশিন করতে চান এবং কেন এই ব্যবস্থা তৈরি করলেন? আপনারা জানেন যে পঞ্চগড়ের হারি ভাষা সীমান্ত দিয়ে 10 জন ভারতীয়কে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছিল। কুড়িগ্রাম মেহেরপুর সহ প্রায় শেরপুর সহ প্রায় 11টি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 320 জনকে তারা এরকম পুশিন করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের নাগরিকরা আরামে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। ভারত তার স্বাধীনতা নিয়ে আরামে তাদের জীবনযাপন করবে। আমরা জানি যে ভারতের অনেক কষ্ট, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে লড়াইটা তো হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। শুধু শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানোটাই এদেশের জনগণের উদ্দেশ্য ছিল না, আর শেখ হাসিনাকে তাড়ানোটা কোনো মুখ্য বিষয়ও না। তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবেন, কিন্তু তিনি যখন বাংলাদেশের না হয়ে ভারতের হয়ে গিয়েছিলেন তখনই সেই জায়গায় প্রশ্ন উঠেছে ভারতীয় আধিপত্যবাদের নির্মূল করা, এবং সেক্ষেত্রে শেখ হাসিনাও ভারতীয় আধিপত্যবাদের দোসর, তাই তাকেও চলে যেতে হয়েছে। যাই হোক, সেই জায়গা থেকেই কিন্তু ইতিমধ্যেই ভারত মনক্ষুণ্ণ হয়েছে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন জন্ম দিয়েছে এবং তারা আমাদের সাথে যে কোনো মূল্যে ক্যাওয়াস তৈরির জন্য চেষ্টা অব্যাহত রাখবে। তবে আমরা স্পষ্ট করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রতিটি সীমান্ত আমরা পাহারা দিয়ে রাখবো। আমরা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা আমাদের নিজস্ব মাটি,
এই মাটিটাকে আমরা পাহারা দিয়ে রাখবো। কোনো আধিপত্যবাদের কাছে এই দেশকে বিক্রি করব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নষ্ট করতে চাবে তাদের সাথে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। দেশ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করি। একজন মুরব্বী, তিনি জামালপুর সীমান্ত দিয়ে তাকে বিএসএফ মানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তারা বাংলাদেশে পুশিং করছিল, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল। তো এই অবস্থাতে তাকে পাঠানো নিয়ে এসে কোন দেশের, এটি নিয়ে বিএসএফ এবং বিজিবি আমাদের সীমান্ত রক্ষা বাহিনী তারা কিন্তু মুখোমুখি কথা বলছিলেন। এমন সময় ভারতের একজন সোলজার, মানে তাদের বিএসএফ এর একজন সদস্য, সে বলছিল যে কথা বলে গুলি করে দিব। এই কথা শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে আমাদের বিজিবির সদস্যরা। একজন তো বলে দিয়েছে যে তুমি গুলি করবা আর আমি কি বসে থাকবো? আমি গুলি করব না, আমিও গুলি করব। এই যে একটি মানে প্রতিরক্ষামূলক শক্ত অবস্থান, এটি আমাদেরকে আশা দেয়। আমরা কোনোভাবেই মাথা নুয়ে কথা বলতে পারি না। আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ। সুতরাং কেউ যদি হুমকি দেয়, আমরা সাথে সাথে সেই হুমকির মোকাবেলা করবার জন্য আমাদের সেই সৎসাহস এবং সক্ষমতা দুটি রয়েছে। আপনারা দেখেছেন যে ভিডিওর পেছনে ওই অঞ্চলে জামালপুর সীমান্তে এই ঘটনাটি ঘটেছে, সেই সীমান্তের যে সাধারণ মানুষজন রয়েছে, অধিবাসীরা রয়েছে, তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে বিজিবির সদস্যদেরকে যথেষ্ট উৎসাহ দিচ্ছিল। এবং যখন বিএসএফ এর সদস্যরা যখন উল্টোপাল্টা বলছিল, তখন আমাদের অঞ্চলের সেখানে বসবাসকারী লোকজন কিন্তু অনেক হুঙ্কার দিয়ে উঠছিল এবং সবাই কিন্তু একযোগে কথা বলে উঠছিল এবং তাদেরকে লাল চোখ দেখিয়েছে যে কোনোভাবে এদিক সেদিক করলে আমরা ছাড় দিব না। এরপর দেখেন ঠিক এই কথা শোনার পর আস্তে আস্তে তারা হেঁটে চলে যাচ্ছে। আর তাদের পেছনে পেছনে সেই মুরব্বী যিনি অবৈধভাবে যাকে পুশিং করবার চেষ্টা করেছে বাংলাদেশি বলে, সেই মুরব্বীকে তারা নিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেই মুরব্বী নিজ থেকেই ওদিকে চলে গেছে। কারণ ওই লোকের বাড়িতে ওদিকে, তাকে বাংলাদেশি বলে পুশিং করবার চেষ্টা করেছে এবং তার বাড়ি তো সে রেখে আসবে না স্বাভাবিকভাবেই। সে যে কারণে ওই বিএসএফ এর সদস্যদের পেছন পেছন সেও চলে যেতে বাধ্য হয়েছে। আর এদিকে যখন দেখছে সাধারণ মানুষের হুঙ্কার যে এদিকে আসলে খবর আছে, এই অবস্থা বিরাজ করছে সীমান্তে, এটি দুই পক্ষের কারোর জন্যই ভালো কিছু নয়। তবে আমরা আমাদের বুকে আশা জাগে যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা কত কষ্ট করে আমাদের সীমান্তকে পাহারা দিচ্ছে এবং যে কোনো ধরনের অন্যায় অবিচারকে তারা শক্তভাবে মোকাবেলা করবার জন্য হুঙ্কার দিচ্ছে, চেষ্টা করছে। তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা এবং প্রশংসা করতেই হবে প্রিয় ভাইরা যারা দেখছেন। এবং আমি মনে করি আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই তাদের এই ঘটনাটার জন্য তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, তাদেরকে বোঝানো উচিত যে কোনো সংকটে, যে কোনো ধরনের এই ধরনের অবিচারের মোকাবেলা করতে শুধুমাত্র বিজিবি একা নয়, বাংলাদেশের সীমান্তের সাহসী মানুষ যারা ওখানে বসবাস করে তারা সবসময় সজাগ আছে এবং বাংলাদেশের মানুষও তাদের পাশে আছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা নিজেরা পারলে এরকম একটা ভিডিও করে তাদেরকে সমর্থন দিন। আদারওয়াইজ এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আমাদের বিজিবির সদস্যরা যথেষ্ট উৎসাহ বোধ করবে এবং তারা গর্ববোধ করবে আমাদেরকে নিয়ে যে আমরা যে কোনো সংকটে তাদের পাশে আছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, দ্বিপাক্ষিক শক্ত একটি মিটিং করে এই পুশিনের নামে অবৈধভাবে বাংলাদেশি বলে ভারতীয়দেরকে বাংলাদেশে পাঠানোর যে ন্যাক্কারজনক অপচেষ্টা চলছে, এটিকে অবিলম্বে বন্ধ করে আমাদের সরকারের অবস্থান জানিয়ে দেওয়া উচিত যে এই ধরনের অপচেষ্টা আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। বিজিবির সদস্যরা যে রেড আইজ শো করেছে, আপনারা সরকারও একইভাবে বরং আরো শক্তভাবে জানান দেন, কারণ আপনারা বর্তমানে জনগণের নির্বাচিত সরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার অন্ততপক্ষে ভারতের কাছে এরকম অবৈধ কার্যক্রমের বিপরীতে বো ডাউন করবে না, মাথা নত করবে না। শক্তভাবে আমরা যে কোনো ধরনের এই কার্যকলাপকে মোকাবেলা করব। জনগণ সরকারের পাশে আছে, এটি জানান দেয়া উচিত। কূটনৈতিকভাবে একদম সরাসরি সে দেশের সরকার এর শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে জানিয়ে দেওয়া উচিত। পাশাপাশি আমাদের দেশে যে হাই কমিশনার রয়েছে তাকে ডেকে এনে এসব বিষয়ে কড়া বার্তা দেওয়া উচিত। এই ধরনের চেষ্টা আর কোনোভাবে সহ্য করা হবে না। প্লিজ আপনারা সরকারে যারা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, এসব নিয়ে কথা বলুন, না হলে বড় ধরনের দুর্ঘটনা আরো খারাপ কিছু ঘটে যেতে পারে। এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলাদেশের চারপাশের সীমান্তগুলো একসাথে উত্তপ্ত হয়ে উঠছে, আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমে ভারত, দক্ষিণে পূর্ব মিয়ানমার, আর মাঝখানে বাংলাদেশ। তিন দিক থেকে চাপ বাড়ছে এমন একটা দেশের উপর যে দেশের সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যেই তার মোট শক্তির 85% মাঠে নামিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাপটা কি স্বাভাবিক, নাকি এর পেছনে আরো গভীর কোনো হিসেব নিকেশ কাজ করছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। বাংলাদেশের মোট 64 জেলার মধ্যে 32টি জেলা সরাসরি সীমান্তবর্তী। এর মধ্যে 30টি জেলার সীমান্ত ভারতের
বাংলাদেশের সাথে। মোট 4096 কিলোমিটারের এই বিশাল সীমান্ত রেখা জুড়ে এখন যে পরিস্থিতি চলছে সেটাকে স্বাভাবিক সীমান্ত ব্যবস্থাপনা বলার কোনো সুযোগ নেই। গত বছরের আগস্টে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কে যে ঐতিহাসিক শীতলতা নেমে এসেছে তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন এখন দেখা যাচ্ছে সীমান্তে। ভারত সরাসরি পুশিং শুরু করেছে, মানে ভারতে থাকা কথিত বাংলাদেশি নাগরিকদের জোর করে সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক আজকের পত্রিকা জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে অন্তত 70টি স্থানে চিহ্নিত করা হয়েছে যেগুলো দিয়ে অবৈধ পুশিনের আশঙ্কা সবচেয়ে বেশি। এর মধ্যে যশোরের ইছামতি নদী সংলগ্ন ভারতের জঙ্গল এলাকা, যাদবপুর, রঘুনাথপুর, বেনাপোল, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, সাতক্ষীরা, নওগাঁ জেলার সীমান্তবর্তী কিছু এলাকা এগুলো সবচেয়ে ঝুঁকিতে আছে। 30টি জেলার সীমান্তে 70টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো কার্যত পুরো ভারত বাংলাদেশ সীমান্তেই এখন একটা অঘোষিত যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে, আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী শুধু 3 জুন থেকে 6 জুন মাত্র 4 দিনে বিএসএফ 21 বার পুশিংয়ের চেষ্টা চালিয়েছে। প্রতিটি চেষ্টাতেই কয়েক ডজন থেকে শতাধিক মানুষকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। বিজেপি দাবি করছে 3 থেকে 4 জুন মাত্র 24 ঘন্টায় অন্তত 130 জনকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। বিজেপির দাবি, বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে সরাসরি সীমান্তের গেটে নিয়ে এসে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটি রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী যখন প্রিজন ভ্যানে করে মানুষ বোঝাই করে আরেকটি দেশে ফেলে দেওয়ার চেষ্টা করে তখন সেটাকে আর সাধারণ সীমান্ত ঘটনা বলা যায় না। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশে বিজেপির মোট নিয়মিত সদস্য সংখ্যা প্রায় 70,000। স্বাভাবিক সময়ে এই বাহিনীর একটি বড় অংশ ঢাকার পিলখানা সদর দপ্তর, 4টি আঞ্চলিক সদর দপ্তর, 16টি সেক্টর কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, হাসপাতাল এবং রিজার্ভ ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকে। বাকিরা পালাক্রমে সীমান্ত টহলে যায়। কিন্তু এবার প্রায় 60,000 সদস্য, মানে পুরো বাহিনীর 85% সরাসরি 26 জেলায় মোতায়েন করা হয়েছে। 4 শিফটে 24 ঘন্টার টহল চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য একসাথে সীমান্ত নামানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। এখন এটা ভাবুন, একটা দেশের সীমান্তরক্ষী বাহিনী যখন তার পুরো শক্তি একদিকে ঢেলে দেয় তখন অন্য দিকটা কি হয়? আর ঠিক এখানেই আসছে মিয়ানমার সীমান্তের প্রসঙ্গ। কিন্তু তার আগে আরো একটা তথ্য জানা দরকার। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে শুধু বিজিবি দিয়ে সীমান্ত সামলানো সম্ভব হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন আনসার, বিজিডিপিও মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। এর মানেটা পরিষ্কার, বাংলাদেশ তার প্রচলিত সীমান্তরক্ষী কাঠামোর বাইরে গিয়ে অতিরিক্ত বাহিনী নামাতে বাধ্য হচ্ছে। এটা শুধু সতর্কতা নয়, এটা একটা জরুরি পরিস্থিতির সংকেত। আর সীমান্তবর্তী এলাকায় বিজিবির সদস্যরা মাইকিং করে স্থানীয়দের সচেতন করে যাচ্ছে। অনেক জায়গায় সাধারণ মানুষও স্বেচ্ছায় সীমান্ত পাহারা যোগ দিচ্ছে। এটা একদিক থেকে ইতিবাচক, কিন্তু অন্যদিক থেকে এটাই প্রমাণ করছে যে রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতায় চাপ পড়ছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। 8 থেকে 11 জন 4 দিন ধরে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার টেবিলে তোলা হবে সীমান্ত হত্যা, অবৈধ পুশিং এবং সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো। কিন্তু ভারত সম্পূর্ণ ভিন্ন এজেন্ডা নিয়ে বৈঠকে আসছে। নয়াদিল্লি বলছে, গত 5 বছরেও বেশি সময় ধরে ভারত বাংলাদেশের কাছে 2860 জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ করে আসছে। ভারতের দাবি, এরা বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে অবৈধভাবে ভারতে আছে। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল সরাসরি বলেছেন, ভারতে অবৈধভাবে থাকা সব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর বাইরে নয়। ফলে একদিকে বাংলাদেশ বলছে পুশিং বন্ধ করো, সীমান্ত হত্যা বন্ধ করো, আর ভারত বলছে আগে 2860 জনের তালিকা নিষ্পত্তি করো। এই দুই দাবির মধ্যে যে দূরত্ব সেটা সহজে ঘুচবে বলে সংশ্লিষ্টরা মনে করছে না। আপনার কি মনে হয়, এই বৈঠক থেকে কোনো সমাধান আসবে নাকি এটা শুধুই আনুষ্ঠানিকতা হয়ে থাকবে? এরপর চলুন অন্য সীমান্তে কি ঘটছে সেটা দেখা যাক। আরাকান আর্মি দাবি করছে তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে। রাজ্যের রাজধানী সিপ্তোয়ে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিয়াকফিউ অঞ্চলে অবস্থিত মিয়ানমার নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধান ঘাটিগুলো চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। ইরাবতী সহ মিয়ানমারের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বঙ্গোপসাগর ও কালাতান নদীতে অবস্থান নেওয়া জান্তা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং আরাকান আর্মির স্থল বাহিনীর মধ্যে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলছে। সিপ্তোয়ের দক্ষিণ পূর্বে এবং পন্নাগুন টাউনশিপের সীমান্তের কাছে অবস্থিত শেইমিঙ্গান নৌ সহায়তা ঘাঁটি এবং কেরমাথাক সামরিক ঘাঁটিতে চারদিক থেকে হামলা জোরদার করেছে আরাকান আর্মি। কিন্তু এখানেই বিষয়টা শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধে সীমাবদ্ধ থাকছে না। মিয়ানমারের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হাইন ক্ষমতায় আসার পর তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর ছিল ভারতে। 5 দিনের এই সফরে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। সে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সীমান্ত নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বলছে এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসেব নিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। মিয়ানমারে থাকা বিপুল রেয়ার আর্থ মিনারেলের উপর ভারতের নজর আছে, আর এই সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র পেছন থেকে সায় দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন প্রশ্ন হলো, ভারত যখন একদিকে বাংলাদেশের সীমান্তে চাপ বাড়াচ্ছে আর অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকারের সাথে কৌশলগত জোট করছে, তখন বাংলাদেশ কি দুই পাশ থেকে একটা কৌশলগত চাপের মধ্যে পড়ে যাচ্ছে, নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা আছে? বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয়গুলোর একটি হলো কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। এই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছত্রছায়ায় কাজ করছে। মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া এলাকায় তারা আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে অস্ত্র সংগ্রহ করছে। এখন ভারত সীমান্তে বিজিবি তার প্রায় পুরো শক্তি নিয়োগ করেছে, ফলে মিয়ানমার সীমান্তে বিজিবির উপস্থিতি কমে গেছে। আর ঠিক এই ফাঁকটাই কোকিচিন বিচ্ছিন্নতাবাদীদের জন্য সুযোগ তৈরি করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, বাংলাদেশের সীমান্তগুলোতে কি শুধু রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, নাকি বাংলাদেশ ধীরে ধীরে তার সীমান্তগুলোর উপর নিজস্ব নিয়ন্ত্রণ ও কৌশলগত সুবিধা হারাচ্ছে? এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।